তো ধরা কবেই দিয়েছি, এবার তুমি আমাকে ধরতে দাও। সালোয়ার কামিজটা খুব ভালো, তা কে দিয়েছে? সজল বুঝি। এবার তুমি কি করবে বলো? এটা তুমি নিজেই খুলবে না আমাকে জোর করে খুলে নিতে হবে? শপথ নে ধর। তুষার বাবু আপনি বাইরে যান, বাইরে। এ কি কপাল দেখো, কিছুই দেখতে পেলাম না। চাই কি হলো? আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন। খেলা হবে, খেলা। খেলা করতে চাইছে, আপনারা সবাই চুপ করে বসে থাকবেন না। আসুন, এগিয়ে আসুন, আমাকে বাঁচান। এই জানোয়ারটা কে কে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে? রফিকুল মিয়ার ফকির বিশ্বাস। এই রফিকুল, মাথা তোল। দেখ দেখ, চোখ মেলেছে দেখ। আরে তো দেখার জিনিস, ভালো করে চেয়ে দেখ। যে দেখবে না তার চোখ আমি উপরে নেব। সফল। আরে গেলা মারছে। তোর বৌদি ওদিকে ইলিশ মাছের পাতুরি বানিয়েছে, এই দুপুরে জমিয়ে খেয়ে একটা ভাত ঘুম দিতে হবে। খেলা হবে, খেলা। নে ওকে শোয়া। এই যে এখন আমি কি করব বস? আরে যা, হলদিরামের লাড্ডু 10 কিলো নিয়ে আয়। আরে দেখিস না নেতা মন্ত্রীরা সাফল্য পেলে কেমন মিষ্টি মুখ করায়। পারলে 1 বস্তা আবির, 2-4টে মাইক আর গোটা কতক ব্যান্ড পার্টি, আর সাথে পারলে কয়েক পেটি মাল ওই পাড়ার ক্লাবের ছেলেগুলো দে। আরে দেখবি সবাই এই বিলাসটাকে দেবতা বলছে রে, দেবতা। ঠিক আছে, আমি তাহলে চলি বিলাস বাবু। আর এই যে ভগবান ফুলের জনগণ, কান খুলে শুনে রাখো। যে যে এক ফোঁটা জল দেবে, যে 1 টুকরো কাপড় দেবে, তাদের ঘরের মা বোনকেও আমি এইভাবে রাস্তায় নামাবো। একটা কথা মনে রাখবে, ঠিক সময়ে ডাক্তার দেখালেও ওই কাল কেউটের বিষ কেউ তোলা যায়, কিন্তু আমার বিষকে নয়। এই জন্মের ছোবলের দাগ আগামী জন্মেও থাকবে। ফুলকি, আরে প্রতিবাদ করতে গিয়ে কি হলো? ওই ঘরের মধ্যে আমাকে চড় মেরে আমার সম্মান নষ্ট করেছিলি, কিন্তু আমি এই সকলের সামনে তোর সম্মান নষ্ট করে দিলাম। আরে কাল থেকে গ্রামে তোর কেউ দাদা নেই, বাবা নেই, কাকা নেই, মামা নেই, সবাই সবাই তোর প্রীতির নাগর রে নাগর। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো রয়েছে না, এরা কাল তোর এই শরীরকে দেখে পাবলিসিটি করে সিটি মারবে রে, সিটি। আর আমিও চলি। হ্যাঁ, তবে ওই ভাই ফোটার দিন না আর রাখি পূর্ণিমার দিন তুই আমার বাড়িতে এসে আসিস, কারণ এ আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, এ আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। কি তুলতুলে, কি মিষ্টি
সুভাষচন্দ্র বোস, দেখো ক্ষুদিরাম, দেখো মাস্টারদা সূর্য সেন, দেখো দেখো দেখো। কি চিনতে পারছো না? চিনতে পারছো না তোমাদের দলিত ধরিত্রীকে? আমি কিন্তু ঠিক চিনে নিয়েছি। আর তাই দলিত ধরিত্রীর নগ্ন শরীরে জড়িয়ে দিলাম স্বাধীনতা। কাঁদের জন্মভূমি, কাঁদের ভারত মাতা, দু চোখে অশ্রু নিয়ে এ কেমন স্বাধীনতা, এ কেমন স্বাধীনতা। কাঁদের জন্মভূমি, কাঁদের ভারত মাতা, দু চোখে অশ্রু নিয়ে এ কেমন স্বাধীনতা, এ কেমন স্বাধীনতা। কাঁদের জন্মভূমি, কাঁদের ভারত মাতা। কাপুরুষ, কাপুরুষ, সালারা সবাই কাপুরুষ। বিদেশি সৈরাজের শক্তি ধরিত্রীর শরীরে লেপে দিচ্ছে কলঙ্কের কালি, তবু সালারা কেউ এগিয়ে আসবে না। আরে যা যা যা, তুই পরে শাড়ি পরে ঘরে বসে থাক। নির্লজ্জার মধ্যে তোরা কেউ বলিস না যে আমরা স্বাধীন। 15 আগস্টের দিনে স্বাধীনতা দিবসে তোরা কেউ মাইকে গান বাজাস না। কি গো ধরিত্রী, তুমি চুপ করে আছো কেন? ধরো ধরো শব্দ, ওটাও হাতিয়া, নতুন করে শুরু করে দাও অনেক স্বাধীনতার নতুন যুদ্ধ। তোমার ঠোঁটের কোণ থেকে যে রক্ত বেরোচ্ছে সে রক্ত দিয়ে লেপে দাও এই শুকনো মাটিতে। তোমার চোখের কালি নিয়ে লেপে দাও এই জনগণের মুখে। এই লজ্জা তোমার নয়, এই লজ্জা সারা সমাজে, এই লজ্জা তাদের যে সমস্ত মহাপুরুষরা চেয়েছিল একটা স্বচ্ছ পরিষ্কার ভারত। এই লজ্জা তাদের যারা নিজের রক্ত দিয়ে তোমাদেরকে স্বাধীনতা দিয়েছিল। হে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি সেদিনকার ভারত নিয়ে লিখেছিলে মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি এই ভারতের মহামানবের সাগর তীরে আজ নানান বাগান একটা ধর্ষিত মায়ের চোখের জল দিয়ে তোমার কবিতা চুরি করে লিখছে। সারা সমাজটা আজ বিষে বিষে ভরা, মানবিকতায় ধরেছে যে খরা। শোষণের শাসনে বেতাতে বোতাতে ভরা এই তীরে, এই ভারতের কলঙ্কময় সাগর তীরে। আই রে ভারত মাতা, তোমার চরণে ঠেকাই মাতা। ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জনপূজা, দুঃখ দৈন্য সাধনা করো দূরিত লজ্জা। ভূমিকম্পের পৃথিবী থেকে অশান্ত, ইচ্ছে করছে গোটা ভগবান
মুখে লন্ডভন্ড করতে ইচ্ছা করছে, নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা করছে। এই দুটো হাত দিয়ে সারা শুয়ারের বাচ্চা বিলাস বর্মনকে এখনই খুন করি। হ্যাঁ মাঝি বিলাস বর্মন যাও নাই করছে, তার কোনো ক্ষমা নেই। কিন্তু তাই বলে তার লাইন তুমি নিজেদের তুলে নিয়ে বাকি জীবনে যদি জেলে বসে কাটাও, তাহলে ফুলকির কি হবে তুমি একটি বার ভেবে দেখেছো সজল না? কিন্তু আমি যে আর পারছি না মনসুর, একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফুলকির এই অবস্থার জন্য আমি দায়ী। সেদিনও বারবার করে বারণ করেছিল ওই বিলাস বর্মনের দিয়ে চাকরি করতে, কিন্তু আমি শুনিনি। আমি যদি শহরে না যেতাম তাহলে আমার জীবনে এই দিনটা আসতো না। এখন বলতে পারো মনসুর, আমি ফুলকির সামনে বুক নিয়ে কি করে দাঁড়াবো? শক্ত হয়ে দাঁড়াতে হবে তোমাকে, হাত বাড়িয়ে দেবে ফুলকির দিকে। কিন্তু আমার সমস্ত স্বপ্ন যে ধুলিস্যাৎ হয়ে গেল মনসুর। আমি একজন হতভাগা দাদা যে তীরে এসেও তোরকে ঘাটে ফেরাতে পারলাম না ছোট্ট বোনটাকে সম্প্রদান করতে। আমি কিন্তু তোমায় সেদিন বারণ করেছিলাম সজল, বৌদি মনে রেখো ঘাসও সবুজ আর বিচুতি পাতাও সবুজ। তাই সব সবুজ যেমন ঘাস নয়, তেমনি মানুষের মতো দেখতে হলেই সব মানুষ কিন্তু মানুষ তুমি নয়। ঠিকই বলছো বৌদি, আমরা প্রত্যেকে ব্যবসাকে চিনতে ভুল করেছি। কিন্তু আমি ভুল করিনি, তাই তো খবরটা শোনার পর আমি আর নিজেকে স্থির রাখতে পারিনি। ছুটতে গিয়ে লোকাল থানায় আমার স্বামীর বিরুদ্ধে আমি এফআইআরটা করেই এসেছি। এতে কি লাভ বৌদি? ওই শয়তানটা টাকা ছিটিয়ে এই থানাকে কিনে রেখেছে। এই ব্যাপারে থানার বড় বউ তুষার কোনো স্টেপ নেবে না। জানি, তবু আইনের পথ ধরেই চলবে। লোকাল থানায় আমাদের ডায়েরি করা প্রয়োজন ছিল, আমরা করে এসেছি। এরপরও যদি তুষারবাবু স্টেপ না নেন, তাহলে আমাদেরকে এসপির কাছে যেতে হবে। কিন্তু বৌদি, যার বিরুদ্ধে তুমি প্রতিবাদে ঝড় তুলতে চাইছো সেখানে তোমার স্বামী আর স্ত্রী হয়ে পারবে তো স্বামীকে কাঠ করে দাঁড় করাতে? শাখা সিঁদুরের দায়িত্ব পালন করতে গিয়ে থেমে যাবে না তো তোমার ওই প্রতিবাদ? সন্তান জন্ম দিতে না পারলেও ফুলকি আমার মেয়ের মতো, তোরা আমার সন্তানের মতো। তাই বিলাস বর্মনের স্ত্রী কর্তব্যকর্তা ভুলে গেলেও তোদের মা কিন্তু কর্তব্য করতে কোনো ভুল করবে না। কারণ একজন স্ত্রী বাড়িয়ে দেয় ছায়া আর মা বাড়িয়ে দেয় মায়া। একজন স্ত্রীর কাছে যা কর্তব্য, মায়ের কাছে সেই দায়িত্ব। তাই স্ত্রীর কর্তব্য যে মায়ের দুধের দায়িত্ব অনেক বেশি। তাই তো বৌদি, শোন সজল, আজ থেকে তোদের প্রথম কাজ হবে এই ভগবানপুরের যুব সম্প্রদায়কে জাগিয়ে তোলা। কিন্তু বৌদি, আমরা জাগাতে চাইলো এ ভগবানপুরে গ্রামের একটা মানুষ যাবে না। তাই ভগবানপুরে প্রত্যেকটা মানুষ ভেড়ুয়া হোক, ভেড়ুয়া বলে তো হাট খোলা মাঝে এত লোক একজন এগিয়ে এলো না। আজ তারা ভালো মন্দের পার্থক্য বুঝতে পারেনি, তাই তারা এগিয়ে আসেনি। কিন্তু যেদিন বুঝতে পারবে সেদিন নিশ্চয়ই তারা এগিয়ে আসবে। আমি কাল থেকে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যাবো, হাত জোড় করে বলবো তোমরা জাগো, এবার সবাই জাগার সময় হয়েছে। নাহলে একদিন দেখবে আমার মতো তোমাদেরকে কাঁদতে হবে। শান্ত হও সজল, মোছো চোখের জল। শোনো, আজ থেকেই ওই বিলাস বর্মনের ধ্বংসের অট্টালিকার জাল আমাদেরকে বুনতে হবে। আর সেই নেতৃত্বে আমাদেরকে নেতৃত্ব দেবে ফুলকি। তাই ফুলকিকে আগে জাগাতে হবে। ফুলকির ভিতরে ঘুমিয়ে থাকা আগুনটাকে উস্কে দিতে হবে। তারপর ফুলকিকে যুদ্ধের পোশাক পরে তাকে তুলে দিতে হবে ওই যুদ্ধের বিজয় রথে। জাগো নজওয়ান, জাগো নজওয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখায় লাল হয়ে লেখা রবে দেওয়ালের গায়ে। শুরু হবে সত্যের সংগ্রাম, সংগ্রাম। জাগো নজওয়ান, জাগো নজওয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখায় লাল হয়ে লেখা রবে দেওয়ালের গায়ে। শুরু হবে সত্যের সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। ছিন্ন পাতা
চোখ, কাঁদিস না রে মা, কাঁদিস না। ওরে তোর এই বুড়ো ছেলেটার কাছে তোর চোখের জলের দাম যে অনেক রে মা। আকাশ ভরা বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে, ধরিত্রী মা সেই কান্নাকে বুকে ধরে ফসল ফলায় তার সন্তানদের জন্য। তুই যে আমার সেই মা, তোর যে এখন অনেক দায়িত্ব। কৌরবদের সভায় লাঞ্ছিত হবার পর দ্রৌপদী কিন্তু তার চোখের জল ফেলেনি, বরং সে প্রতিজ্ঞা করেছিল যতক্ষণ না ওই কৌরবদের শাস্তি হয় ততক্ষণ পর্যন্ত সে তার চুল বাঁধবে না। তোকেও যে প্রতিজ্ঞা করতে হবে রে মা। আমি পারবো না, আমি পারবো না কাকা বাবু, আমি পারবো না, আমি পারবো না কাকা বাবু। আমার জীবনের হিসেব নিকেশগুলো সব এলোমেলো হয়ে গেল কাকা বাবু। আমি কাদের জন্য লড়াই করতে নেমেছিলাম? এই একদল কাপুরুষদের জন্য। ওরা আমাকে যতখানি আঘাত না দিয়েছে কাকা বাবু, তার চেয়ে বেশি আঘাত দিয়েছে এই মানুষগুলো, যারা বসে বসে দেখলো একটা সভ্যতার ধ্বংস। ওদের কোনো দোষ নেই রে মা, ওদের কোনো দোষ নেই। প্রাণের ভয়ে ওরা আজ বোবা হয়ে গেছে, বোবা, অন্ধ হয়ে গেছে ওদের সত্তা। ওরে মা, তুই নিজের ঘটনা দেখলি না? ওই বাড়িটার মধ্যে যারা থাকতো তাদের অত্যাচার দিনের পর দিন ওই গ্রামের মানুষ তো সহ্য করে যেত, কিন্তু একদিন সকালে পাল্টে গেল সেই ইতিহাসের চেহারাটা, পাল্টে গেল নোংরা রাজনীতির লড়াই। ওরা ভয় পায় বলেই তো শয়তানটা ভয় দেখানোর সাহস পায় কাকা বাবু। একথা ওরা জানলেও মুখে কিছু বলতে পারছে না ফুলকি। তার কারণ এই গ্রামের সিংহভাগ চাষির জমি বন্ধক রাখা আছে ওই বিলাস বর্মনের কাছে। চাঁদের কাছে সূর্যের গুরুত্ব যতটা, একজন চাষির কাছে তার জমির গুরুত্ব ঠিক ততটাই। আর তাই জমি হারাবার ভয়ে ওরা কিছুই বলতে পারছে না। এবার পারবে? তুই একবার হুঙ্কার ছাড়বো, তারপর দেখ প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসবে বারুদের স্তূপ। না আমার না বাবা না, যা হবার তা হয়ে গেছে। আমি চাই না, আমি চাই না, আমি চাই না ফুলকির আবার নতুন করে কোনো ক্ষতি হোক। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি। আমি প্রথম দিনেই ওকে বারণ করেছিলাম এসব ঝামেলায় না যেতে, কিন্তু ও শোনেনি। ও আমার কোনো কথাই শোনেনি। অন্যায়কে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় সিদ্ধার্থ। কিন্তু ন্যায় লড়াই করতে গিয়ে তুমি কি আমার কথা একটু ভাববে না ফুলকি? আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না ফুলকি। আর তাই আমি চাই। কি চাও তুমি? আমি চাই এই ঘটনাটাকে একটা দুর্ঘটনা মনে করে ভুলে যেতে। বাবা বাবা, আমি আজই আমি ফুলকিকে নিয়ে আমি কলকাতায় চলে যাবো। ফুলকি তুমি বিশ্বাস করো, আমি পারবো তোমাকে নিয়েও ভাড়া বাড়িতে থেকে সুখে শান্তিতে সংসার করতে পারবো ফুলকি, পারবো। কিন্তু আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয় সিদ্ধার্থ। কাকা বাবু, আপনি আমাকে ভুল বুঝবেন না। বিশ্বাস করুন, আমি সত্যি আপনাদের ভালোবাসি। তাই আমি চাই না কেউ আঙ্গুল দেখে আপনার দিকে বলুক ওই যাচ্ছে একটা ধর্ষিতা মেয়ের শ্বশুর মশাই। কেউ সিদ্ধার্থর দিকে আঙ্গুল দেখে বলুক ওই যাচ্ছে একটা কলঙ্কিনী মেয়ের স্বামী। তাই তো আমি ঠিক করেছি, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না কাকা বাবু। আমি সিদ্ধান্ত দিয়েছি। পাগলের মতন কি বলছিস তুই? ওরে মা, তোকে যে বৌমা করে এই বাড়িতে পাকাপাকি করবে আনবো বলে আমি যে সব আয়োজন শেষ করে ফেলেছি রে মা। আপনার আয়োজনের সঙ্গে সঙ্গে আমিও যে শেষ হয়ে গেছি কাকা বাবু। কে বললো ফুলকি তুমি শেষ হয়ে গেছো? কিচ্ছু হয়নি ফুলকি, তোমার কিচ্ছু হয়নি। দেখবে সব ঠিক হয়ে যাবে ফুলকি। তুমি শুধু দয়া করে তোমার সিদ্ধান্তটা বদলে ফেলো ফুলকি, সিদ্ধান্তটা বদলে ফেলো। নিজের হাতে যে ঝাড়বাতিটা তুমি জ্বেলেছিলে, আমি জানি সেই ঝাড়বাতির আলোগুলো নিভিয়ে দিতে তোমার বড় কষ্ট হবে। এ বিয়েটা ভেঙে গেলে বাজ পড়ে মরে যাওয়া একটা গাছের ডালের মতো তুমিও ভেঙে পড়বে। তবু বলছি
শুধুমাত্র স্বার্থ সিদ্ধির আশায় নিজের কথা ভেবে এই সিদ্ধান্ত আমি কিছুতেই বদল করতে পারবো না, বরং দিন বদলের পালায় আমি বদলার আগুন জ্বালাই। আমিও তো তাই চাই রে মা, আমিও তো তাই চাই যে শয়তানটা তোর এত বড় ক্ষতি করেছে তুই তাকে নিজের হাতে শাস্তি দিবি। ঠাম্মা আসতে পারি? এসেই তো পড়েছেন, তাই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কেন এসেছেন এখানে? মজা দেখতে? উত্তেজিত হবেন না সঞ্জীব বাবু, উত্তেজিত হবেন না। আসলে ওই তিস্তা দেবী থানায় একটা এফআইআর করেছে বিলাস বর্মনের নামে। উনি নাকি কোন ফুলকি নামের মেয়েকে রেপ করেছে, সেই ব্যাপারে আমাকে একটু ইনভেস্টিগেশন করতে হবে। তা এখানে ফুলকিটিকে কেন, আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? তা একটু আছে। তাহলে এক কাজ করুন, তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে নিন, তা না হলে কোনোদিন ভুলবশত হয়তো রাতের অন্ধকারে নিজের বউ মনে করে নিজের মেয়েকেই ভোগ করে বসবেন। ইয়ে মানে যেটা জিজ্ঞাসা করছি সেটাই বলুন, কেসটা নিয়ে আমার ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে আপনি ফুলকি? আগে হ্যাঁ। তা বেশ, তাহলে বলুন, ওই বিলাসবাবু আপনাকে রেপ করার সময় আপনার শরীরের কোন কোন জায়গায় হাত দিয়েছিল? একজন ভদ্র মহিলা ছাড়া কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না দেখছে। রাগ করছেন কেন? ডিটেলসে না জানলে আপনি কেসটা সাজায় কি করে বলুন? আচ্ছা আপনি বলুন, আপনি তো ওই হাটখোলা থেকে প্রথম বাড়িতে ওনাকে এনেছিলেন, তা যখন বাড়িতে নিয়ে আসেন তখন উনি কিছু পড়েছিলেন নাকি একেবারে গেট আউট? আই সে ইউ গেট আউট। পুলিশের কাছে বাধা দেবেন না ওকে। আচ্ছা আপনি বলুন, আপনি যখন প্রথম ওনাকে দেখলেন তখন আপনার কি মনে হয়েছিল? বিলাসবাবু জোর করেছিল নাকি উনি স্বেচ্ছায়? আপনার কথার উত্তর দিতে আমার ঘেন্না বোধ হচ্ছে। না বললে আমি তদন্তটা করি কি করে বলুন? আচ্ছা ঠাকুমা আপনি বলুন, আপনি যখন ওনাকে প্রথম দেখলেন তখন আপনি ওর শরীরের কোথায় কোথায় রক্ত দেখেছেন? অন ডিউটি পুলিশ অফিসারকে আপনি চড় মারলেন? আর একটা বাজে কথা বললে রান্নাঘর থেকে আসপুটিটা কেটে নিয়ে এসে তোর গলা কান মরে উলাও তোর বেটা, তখন বুঝবি যে এই বুড়ি পুরনো চাল হলেও ভাতে পারে। ঠিক আছে, আমিও দেখে নেব, চলে। দাঁড়ান, এতক্ষণ ধরে তো আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি আমার সেই প্রশ্নের উত্তরটা অন্তত দিয়ে যান। শুনেছি বাড়িতে আপনার একটা অল্প বয়সী মেয়ে আছে, তা যদি কোনো কারণে কোনো প্রকাশ্য দিবালোকে কোনো এক শয়তান আপনার ওই মেয়েটার প্রতি সম্মানহানি করত, তাহলে তদন্তের স্বার্থে আপনি কি আপনার মেয়েকেও এই প্রশ্নগুলো করতেন যেগুলো আপনি আমাকে করলেন? আপনি আপনার মেয়েকে কি বলতেন যে জানোয়ারটা জোর করে আপনার মেয়ের গায়ে হাত দিয়েছিল, নাকি স্বেচ্ছায় আপনার মেয়ে সেখানে চলে গিয়েছিল? অত্যাচারের পর আপনার মেয়ের শরীরের কোন কোন জায়গায় আঘাত লেগেছিল? অত্যাচারের পর আপনার মেয়ের কোন কোন জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছিল? অত্যাচারের পর আপনার মেয়ের পরনে কোন পোশাক ছিল কিনা? এই প্রশ্নগুলো আপনার মেয়েকেও কি করতেন দারোগা বাবু? ছি ছি দারোগা বাবু, ছি! আর কতদিন চামচাবাজি করবে? প্লিজ শাট আপ। একটিবার কি ভেবে দেখেছেন যে মানুষ তার স্ত্রীর গায়ে হাত দিতে পারে সে প্রয়োজনে আপনাদের পেটেও লাথি মারতে পারে? ফুলকি, ও তো ঠিকই বলেছে অফিসার। আপনি যে পোশাকটা পরে রয়েছেন সেটা দুর্গা পূজা বা ঈদ উপলক্ষে বাজার থেকে কিনে আনা কোনো পোশাক নয় যেটা পরে আপনি স্টাইল করবেন। এই পোশাকটার সমাজের বুকে যে অনেক মর্যাদা, অনেক অনেক সম্মান, তাহলে কেন কেন এই পোশাকের মর্যাদাটা ক্ষুণ্ণ হতে দিচ্ছে? সঞ্জীব বাবু, আর কোনো তদন্তের প্রয়োজন নেই স্যার, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমি চাই না ফুলকিকে নিয়ে আরো 5 জন লোক হাসাহাসি করুক। তদন্তের নামে প্রহসন আপনি বন্ধ করুন স্যার। বাবু, স্বার্থে
টাকার লোভে, অর্থের লোভে নিজের চরিত্র এমনকি পোশাকটাকে পর্যন্ত আপনি বিক্রি করে দিয়েছেন। আপনার একটা ছবি দেবেন, বাঁধিয়ে বড় করে দেওয়ালে টাঙিয়ে রাখবো। বাড়িতে বসে বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু রোদে পুড়ে জলে ভিজে মাঠে নেমে ভোটের লড়াই করলে বোঝা যায় আসল নেতা হওয়াটা কতটা কঠিন। এনিওয়ে, আই তোমাদের দিন। তোমরা বললে যেদিন আমার দিন আসবে, আমার সেদিন আমিও বলবো। চলে ফুলকি, অনেক হয়েছে ফুলকি, অনেক হয়েছে, আর নয়, চলো চলো ফুলকি চলো। আজ পুলিশ বাড়ি বয়ে আসে, অপমান করছে, আর কাল গ্রামের আরো 5 জন লোক আসবে মজা দেখার জন্য। চলো ফুলকি চলো, তার আগে আমি তোমাকে নিয়ে কলকাতায় চলে যাই। না, কলকাতা তো দূরের কথা। ওই জানোয়ারটাকে যতদিন না আমি শাস্তি দিতে পারছি, ততদিন আমার এই নিজের গ্রাম ছেড়ে আমি পাশের গ্রামে পর্যন্ত যাব না। এই তো মা দুর্গার মতন কথা। মহিষাসুরকে বধ করতে আসতে দশভুজা দুর্গা যাই, বরণ ডালা সাজাই। এই যুদ্ধে মরে গেলে মরে যাবি। হ্যাঁ, ছেলের বইয়ের মৃতদেহ দেখেছি, না তো বইয়ের মৃতদেহ দেখবো, কাঁদবো না, তবু আমি একটুও কাঁদবো না। কিন্তু যদি বেঁচে থাকিস তাহলে যেন জিতে ফিরিস। আমি তোর কপালে বিজয় তিলক দেখতে চাই রে মা, আমি তোর কপালে বিজয় তিলক দেখতে চাই। বিজয় তিলক। তুই কোনো চিন্তা করিস না রে মা। কাকা বাবু, আমি আজই এসপি সাহেবের কাছে দেখা করব, সব ঘটনাগুলো খুলে বলবো। কাকাবাবু, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আপনি খুশি হয়েছেন তো কাকা বাবু? আপনি খুশি হয়েছেন তো? খুশি রে মা, খুব খুশি। দেখছিস না আমার এই 2 চোখ দিয়ে কেমন খুশির কান্নাগুলো বেরিয়ে আসছে। ওরে মা, সবার তো সব স্বপ্ন পূরণ হয় না। আমিও জানবো এবারের ঝাড়বাতি জ্বালার স্বপ্নগুলো আমার সার্থক হয়নি রে মা, আমার সার্থক হয়নি। কিন্তু তুই তো জিতবি রে মা, তাতেই আমি খুশি রে মা, কাকাবাবু, তাতেই আমি খুশি, কাকাবাবু, তাতেই আমি খুশি রে মা। বাহ, সবাই তোমাকে সাপোর্ট করে গেল ফুলকি। আমার কথা কেউ ভাবলো না, আর ভাববেই বা কেন? আমি কে? কেউ না ভাবলেও তোমার কথা আমি ভাবি সিদ্ধার্থ, তোমার কথা আমি বুঝি সিদ্ধার্থ। তাহলে কেন কেন যে ভবিষ্যৎ গড়ার স্বপ্নটা আমি দেখেছি ফুলকি, সেটা তুমি দুঃস্বপ্ন পরিণত করতে চাইছো ফুলকি? বাসি ভুলে যে দেবতার পূজা করা যায় না সিদ্ধার্থ। না না ফুলকি, না, তোমার ভুল ধারণা ফুলকি, তোমার ভুল ধারণা। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি তোমার অতীতকে চাই না ফুলকি, আমি তোমার বর্তমানকে চাই। সবাই ভাবছে আমি স্বার্থপরের মতো, আমি শুধু নিজের কথাই ভাবছি। হ্যাঁ, আমি স্বীকার করছি, ভাবছি আমি শুধু স্বার্থপরের মতো আমার নিজের দিকটাই ভাবছি। কারণ আমি যে তোমাকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি গো ফুলকি। ভালোবাসার কাছে হিংসা দমের কোনো দাম নেই ফুলকি, কোনো দাম নেই ফুলকি, বিশ্বাস করো। সিদ্ধার্থ, আর যে লড়াই তুমি করতে যাচ্ছ তাতে তোমার আবার কোনো ক্ষতি হয়, তাহলে আমি আর ঠিক থাকতে পারবো না, আমি আর ঠিক থাকতে পারবো না। জানি সিদ্ধার্থ, জানোই যদি, তাহলে মানছো না কেন ফুলকি? কেন কেন সব ভুলে আবার আমার বুকে আসছো না? পাগলের মতো করো না সিদ্ধার্থ, পাগলের মতো করো না। তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আজ আর আমার নেই। তাই বলছি, জানি তুমি কষ্ট পাবে, মনে অনেক আঘাত পাবে, তবুও বলছি পারো তো আমাকে ভুলে যেও সিদ্ধার্থ, পারো তো আমাকে ভুলে যেও। ভুলবো না গো আর কোনদিন ভালোবাসা তুমি বলবো না গো
না না, আজ কারোর কথা নয়, আজ আমি নিজে ফুলকিকে এই নদীর পাড়ে ডেকে এনেছি। এতদিন দিনের পর দিন ওই বিলাস বর্মনের হাতে হাত মিলিয়ে আমি যে পাপ করেছি, আজকে ফুলকির হাতে হাত মিলিয়ে আমি সেই পাপের বোঝাটা কমাতে চাই। গোড়াল্লা ভগবান, কিন্তু সে তো বুঝতেই পারছি, কিন্তু ওই সাগর পৌঁছাতে হলে আগে যে খালটাকে পার হতে হবে ম্যাডাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। গোড়াল্লা ভগবান চেনার কথাও নয়, আমি হচ্ছে নকল হনুমান। আসল হনুমান না, রামের জন্য জীবন দিতে রাজি ছিল, তাই আমি নকল হনুমান, ওই সীতার জন্য জীবন দিতে রাজি আছি। বেশ মজার মানুষ তো আপনি। তা আপনার সীতাটি কে? ওই যে ফুলকি দিদিমণি, বলে আগের দিন আপনারই করা ফোনে ফুলকি দিদিমণি একা গিয়ে যে সর্বনাশটা হয়েছে, তাই ওনাকে আমি একা আসতে দিই নেই, সঙ্গে আমিও এসেছি। সেই দিনের জন্য সত্যি আমি খুব অনুতপ্ত। একটা মেয়ে হয়ে আমি একটা মেয়ের জীবন রক্ষা করতে পারলাম না, কিন্তু আসলে ওই বিলাস বর্মন। গোড়াল্লা ভগবান, ও ঢেমনার কথা বলবেন না মারা, তা তককে আছি, একবার সুযোগ পাই ও বেটা আমি হাঁকামুতো বন্ধ করবো। হ্যাঁ আমিও তাই চাই, ওই শয়তানটা আমারও। আমি আপনারও। আচ্ছা, এছাড়া কি ওর কোনো কাজকর্ম নেই? যাকে এখন বলুন, ওই ফুলকি দিদিমণিকে এখানে ডেকেছেন কেন? একটা অতীত ইতিহাস শোনাবো বলে। কি সেই ইতিহাস? ফুলকি বা সজলবাবু কেউ জানে না, আজ থেকে 20 বছর আগে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে খুন করেছে। ও ফুলকির বাবা মাকে খুন করেছে বিলাস বর্মন। হ্যাঁ ফুলকি, হ্যাঁ, তুমি তখন খুব ছোট ছিলে, তাই তোমার মনে নেই। আমি বলছি তোমার বাবা মার খুন করার পেছনে ওই বিলাস বর্মন দায়ী। এসব কথাগুলো আপনি আমাকে আগে বলেননি কেন? ওই বিলাস বর্মন আমাকে খুন করার হুমকি দেখিয়ে আমাকে থামিয়ে রেখেছিল। তাহলে আজও তুমি এ কথা বললে কেন? পারলাম না, নিজের বিবেকের কাছে আমি যে আজ হেরে গেছি। তোমরা বিশ্বাস করো, ওই বিলাস বর্মন আমাকে কাঠের পুতুলের মতো নাচিয়েছে, কিন্তু আজ চোখের সামনে তোমার মতন একটা নিষ্পাপ মেয়ে সর্বনাশ থেকে আমি যা চুপ করে থাকতে পারলাম না। ফুলকি, আমি চুপ। রে দাদা, এবার বুঝতে পারলি তো তোদের ওই বিলাস বর্মন তোর কাছে কত বড় দেবতা? আমি ভুল করেছি রে বোন, আমি ভুল করেছি। তুই তোর হতভাগা দাদাকে ক্ষমা করে দে। ওই সজল দাদাকে তুমি ক্ষমা করে দাও ফুলকি দিদিমণি, কিন্তু ভুলে ওই শয়তানটাকে ক্ষমা করবে না। তুই চিন্তা করিস না প্রশান্ত, ওই সারা শহরে বাচ্চা বিলাস বর্মনকে আমি ছাড়বো না। না, ও আমার শিকার, তুই কিচ্ছু করবি না দাদা, তুই কিচ্ছু করবি না। ওই শয়তানটা আমার চোখের সামনে অধিকারী বাবুকে খুন করেছে, তার প্রমাণ আছে। ওই শয়তানটা সমস্ত পাপের সাক্ষী আমার কাছে আছে। আমি প্রয়োজন হলে আদালতে কাঠগড়ায় আমি নিজে সাক্ষী দেব ওই বিলাস বর্মনের বিরুদ্ধে। মরিবার তরে ওই বিলাস বর্মন এতদিন মা লক্ষ্মীর হাতে শীষ নেওয়া মা লক্ষ্মীর রূপটাই দেখেছে, এবার খড়গ হাতে নেওয়া মা কালীর রূপটাই দেখবে। আমার এমন একজনকে চাই যাকে ওই বিলাস বর্মন চেনে না। আমাকে চিনে না, বলো কি করতে হবে? সত্যি বলছিস, তোকেও চেনে না? গোড়াল্লা ভগবান না, ও রবি ঠাকুর থেকে রামকৃষ্ণ, বিবেকানন্দ থেকে সচিন টেন্ডুলকর, তুমি যা বলবে তারই ছদ্মবেশে হারামিটার কাছে আমি পৌঁছে যাব। না, ছদ্মবেশ নিয়ে তোকে যেতে হবে না, তুই এমনি সাধারণ বেশেই যাবি। আর কি কি করতে হবে আমি তোকে সব ঠিক করে বলে দেবো। কিন্তু কবে যাব? কাল রবিবার, সে বাড়িতে থাকে না। জানি থাকে বাগান বাড়িতে, তার ঠিকানা আমি দেব। ওই বিলাস বর্মন কাল থেকে চরকি নাচন নাচবে। এতদিনও হাতে ধানের শীষ নেওয়া মা লক্ষ্মীর রূপটাই দেখেছে, এবার অস্ত্র হাতে নেওয়া মা কালীর রূপটাই দেখবে। আমি ওর এমন অবস্থা করব, ওর জীবন থেকে আমি ওর সুখ শান্তি সব ছিনিয়ে নেব। এতদিন ধরে যে হাত দিয়ে ও মেয়েদের নিয়ে ছিনিমিনি করে খেলেছে, ওর হাত থেকে একটা করে হাত আমি কেটে নেব। ও যেমন করে অবিশ্বাসের ছবল মেরে আমার মা বাবার জীবনটাকে অবিশ্বাসে ভরিয়ে দিয়েছে, তেমন করে আমিও ছবল মারব শান্তিতে। বিলাস বর্মন, তোমাকে আমি এমন সাজা দেব যা দেখে আর কখনো কোনোদিন পৃথিবীতে কেউ
বিলাস বর্মন হয়ে জন্মতেও ভয় নেবে। নই রাজ্যের সম্রাটকে মনুষ্যত্বের হাড়ি কাটে ফেলে আমি বলি দেবো, ওর রক্তে বিজয় লাভ করে আমি ছুটে যাবো ঠাকুমার কাছে। আমি ঠিক প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি অসুরী নিধন যজ্ঞ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जागो তুমি जागो जागो दुर्गा जागो दश প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি তুমি ত্রিশূল হাতে মহিষাসুর মর্দিনী হয়ে উঠে মৃত্যুযজ্ঞের আয়োজন করো। যতই তুমি দুর্গের সবচেয়ে উঁচু জায়গায় মৃত্যু ঘন্টা ঝুলে বাজাও, এই ভগবানপুরে শুধু আমি একা থাকবো, একা। ভগবান, আমি তো ওই কথাই বলছি বাবু, কিন্তু এই লোকে শুনছে না। আগে খাটি বেটা ছেলে পরীক্ষা প্রার্থনীয়, বিফলে মূল্য ফেরত। ইডিয়েট, এখানে এলে কি করে? দেখো কাণ্ড, বলি এটা কি মহাকরণের গেট নাকি যে ওই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি বলে 14 জন 14 জায়গায় আটকাবে, তারপরে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করাবে? এ তো আপনার বাড়ি, আমাদের জন্য অবহারিত দা। কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। কে তুমি? নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু নই। তাহলে? আচার্য জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। আমি আচার্য জগদীশ চন্দ্র বসু নই। তাহলে তুমি কে সেটা তো বলবে। প্রশান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? না শুনিনি। কেসে? আগে এটাই তো আমি। এই অধমের নাম হলো প্রশান্ত ভট্টাচার্য। হ্যাঁ বুঝলাম, কিন্তু এখানে কি যায়? আপনার পিছন প্রশান্ত। ভগবান, কথা কমপ্লিট করতে দিন স্যার। আমি আপনার ওই পিছনে পিছনে ঘুরতে চাই, মানে একটা কাজ চাই। ও তাই বলো। তা আচ্ছা, আমার কাছে তোমাকে কে পাঠিয়েছে? ওই যে মাতঙ্গিনী হাজরা। না মানে স্যার, আমাকে আপনার কাছে পাঠিয়েছে রানী এলিজাবেথ। আর বটেন একচট ফাজলামি করার জায়গা পাওনি। না আমার সব ভুল হয়েছে, আর ভুল হবে না। এ মানে ভুল হয়েছে, আর ভুল হবে না। গেট আউট, গেট আউট, আসে গেট আউট। স্যার, আমার সন্ধানে ভালো ভালো মহিলা আছে, বলবে। আরে আগে তো বলবি। তা চা খাবি? বড়াল্লা ভগবান। না স্যার। হ্যাঁ কি যেন বলছিলি, এই তোর সন্ধানে খুব ভালো ভালো মহিলা আছে। আছে স্যার, আছে আছে। কেমন লাগবে বলুন? একটা নে ডিম ভর্তি আছে, মানে প্রেগন্যান্সি বৌদি। লাগলে বলবেন। দূর হারামি, আমি শালা ফুর্তি করার জন্য মেয়ে খুঁজছি আর ও আমাকে ডেলিভারি করার জন্য পেশেন্ট দিচ্ছে। আরে না না, চলবে না। আর কি আছে বল? আছে স্যার, আছে। একটা সেকেন্ড হ্যান্ড ডবল ডেকার বাস আছে, মানে ডিভোর্সি বউ। ইয়া মোটা, লাগলে বলবেন। না না না, চলবে না। আরে ওসব চলবে না। আরে কোচি কোচি কিছু নেই। আছে আছে স্যার, আছে। বাংলাদেশের ইলিশ, পেটি একদম চকচক করছে, দিল একদম ঠকঠক করছে। উঠতি বয়সের ছেলেরা পিছনে লেগে থাকে বলেই তো ওই সর্বদাই বোরখা পরে। আরে এটা না। বলবেন। আরে
আরে একেই তো চাই প্রশান্ত। তা কি দেখতে কেমন? 3 ভাগের 1 ভাগ করিনা, আর 1 ভাগ ক্যাটরিনা, আর 1 ভাগ নাগিনা। অসাধারণ। করিনার মতো ফিগার, আর নাগিনার মতো চোখ, আর নাগিনার মতো চবল। আরে একেই তো লাগবে প্রশান্ত। আমি আবার জাত সাপুড়ে, আরে খেলতে যদি হয় না ওই বিষধর সাপ নিয়ে আমি খেলবো। আরে যত টাকা লাগে আমি দেবো। কাল ঠিক রাত 10টায় আমার ওই বাগান বাড়িতে তোমার ওই বাংলাদেশি ইলিশ কিনে পৌঁছে যাবে। স্যার, আপনার ওই বাগান বাড়ির ঠিকানাটা? ওই যে আরে নবীপুরের পলাশ ডাঙাতে। মনে থাকে গো, কাল ঠিক রাত 10টায়। ভগবান, চিন্তা করবেন না স্যার, আমি আপনার জন্য ওই জ্যান্ত ইলিশ নিয়ে আপনার বাগানে বাড়িতে পৌঁছে যাব। তবে স্যার, সঠিক দাম দিতে পারবেন তো? দাম না পেয়ে আবার ইলিশ রানি না বোরকা খুলে। আরে টাকার জন্য চিন্তা করতে হবে না, কাল দেখা হবে। এখন তুমি দাঁড়াও, কেটে পড়ো। স্যার, তাহলে এখন থেকে চিন্তা করুন, কি খাবেন, বাবা না পাখি? আমি না কেটে পড়ে। আরে এই না হলে আমার দুর্ভাগ্য। হ্যাঁ, ঠিক বলেছেন কাকা বাবু, সত্যি আমার দুর্ভাগ্য। আমি আপনার জন্য এত কিছু করছি, অথচ আপনি আমাকে চিনতেই পারছেন না। আমাকে এখানে ডেকেছো কেন? আরে সেগ্রে সব বল। তুই কাকা বাবুকে এখনো কিছু বলিসনি? আরে উনি তো আসতেই চাইছিলেন না, জোর করে নিয়ে আসতে হলো। তো কথাগুলো বলবো কখন? কাকা বাবু, আরে আপনি আমার উপর রেগে আছেন কেন? শুনেছেন তো আমি ওই ফুলকিকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করেছি। তুমি কি এই কথাটা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? আরে এত অধৈর্য হচ্ছেন কেন? আগে তো পুরোটা শুনুন। ওই ওপরের ভগবান আর এই বিলাস বাবু যা করেন তা মঙ্গলের জন্যই করেন। বিশ্বাস করুন কাকা বাবু, আমি নিজের জন্য ফুলকির জীবন কিনে সিনেমানি খেলিনি। আমি খেলেছি তো আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। এই সামনে পঞ্চায়েত নির্বাচন, আপনি ভোটে দাঁড়াচ্ছেন। এবার ভাবুন, নির্বাচনের আগে আপনার ছেলের সাথে ফুলকির বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলুন। তাতে একটা ধর্ষিতা মেয়েকে আপনি বৌমা করে নিচ্ছেন বলে এই পাবলিকের সামনে আপনার ইমেজটা কতখানি বেড়ে যাবে। তারপর ওই ধর্ষিতা বৌমাকে নিয়ে জিপে করে স্টেজে ঘুরুন এবং বক্তৃতা দিন। দেখবেন বিপক্ষের প্রার্থী কিন্তু আপনার সামনে দাঁড়াতেই পারছে না, সব ভোট আপনার দিকেই পড়বে। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের জীবনকে নষ্ট করে দিয়ে তুমি আমার ভবিষ্যতে আলো জ্বালাতে চাইছো রাস্কেল? চাইছি, হ্যাঁ চাইছি। আপনি বাঁচলেই বাপের নাম, আপনার টাকা হবে, চেয়ার হবে, ক্ষমতা হবে, গাড়ি বাড়ি সব হবে। এখন আপনার ছেলে একটা ছোট্ট সাংবাদিক, আপনি ভোটে জিতলেই একটা বড় খবরের কাগজের মালিক হবে। আপনার বৌমা দুটো ভালো মন্দ খেতে পারবে। তারপর ধরুন ওই আপনার মা মানে ঠাকুমা বয়স হয়েছে তো, অসুস্থ হলে ভালো নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবেন। আবার মারা গেলে ওই দুর্গাপুজোর মতো ঘটা করে সাধ্য শান্তিও করতে পারবেন। তাহলে এক কথায় রোজগার কার আপনার আর খরচ কার না আমার? আপনি খরচ করবেন? আরে হে রে স্বপন, হে আমি কাউকে কথা বলে আমি কিন্তু কথার খেলাপ করি না। এই পোস্টার ব্যানার, এনাদের হাত খরচ, ভোটারদের উপহার, আরে তেল জিপ ফুল সমস্ত কিছু, মাইকের টাকা সব আমি দেবো। আর হেলিকপ্টার? আরে না, এখন এই ভোটের প্রচারে না হেলিকপ্টার ব্যবহার করা ঠিক হবে না। বিলাস, হ্যাঁ কাকা বাবু, আপনি যদি চান, এই যদি আপনার ওই ভালো ফিল্ম স্টারদের আনতে হয় বলুন, আপনি কাকে আনতে হবে। এই দেব থেকে জিৎ, শুভশ্রী দেব, কোয়েল, বলুন আপনার কাকে চাই। প্রয়োজন হলে আমি ওই হিন্দি সিনেমার আর্টিস্টদেরও নিয়ে আসবো, টাকা যা লাগে আমি দেবো। আর মিছিল? আরে করবো রে সপু, করবো, মিছিল করবো, মিটিং করবো। তবে হ্যাঁ, মিছিলে না এখন একটা ডেড বডি চাই, কারণ এই ইদানিং কালে ডেড বডি ছাড়াও মিছিল জমছে না। তো স্বপন, এই তুই গ্রামে ঘুরে দেখ তো কোনো বয়স হয়েছে এমন কোন চাষিকে পাস কিনা, আর যদি পাস তাকে ধরে নিয়ে আয়, আমি তাকেই মেরে দেব।
আর কাকা বাবু আপনি বলবেন ওই চাষিরা আমার দলের লোক ছিল, বিরোধীরা মেরেছে, ব্যাস দেখুন যতক্ষণ পর্যন্ত ডেড বডি থেকে পচা গন্ধ বেরোচ্ছে না, এই ততক্ষণ পর্যন্ত মিছিল ছেড়ে কেউ যাবেই না। আমি ভোটে দাঁড়াবো না বিলাস, আর যদি দাঁড়াতে হয় তাহলে তোমার বিরুদ্ধে আদালতে আমি ওই কাঠ গোড়াতে গিয়ে দাঁড়াবো। কাকা বাবু এমন কথা বলে না কাকা বাবু, আমি যা বলছি তুমি তাই করবে। তোমার কথা ফুলকি শুনে, ফুলকিকে তুমি কলকাতায় চলে যাও এবং ওখানেই থাকো। আমার বিরুদ্ধে ফোনা তুলেছে ফুলকি, ওকে একটু ভালো করে বোঝাও, নইলে আমি কিন্তু তোমার। বাহ, চমৎকার চমৎকার, আসল রূপটা তাহলে তোর বেরিয়ে এলো। কাল খুলে শুনে না কারণ জানা, ওই ফুলকির পাশে দাঁড়িয়ে যতক্ষণ না আমি তোর হাতে হাত করাটা পড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আমি চলি। দাঁড়ান, দাঁড়ান, আরে, হ্যাঁ, দয়া করে আমার কথাটা শুনুন। হ্যাঁ, না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই এত তাড়া কিসের? আমাকে কোনো সময় একটা প্রমাণ তো করতে দিন। হ্যাঁ দেখ সবু, আমি ফুলকির মনোবল ভেঙে দিয়েছি। তোর একটি শাস্তি হবে, উপরে ভগবান আছে। কেউ নেই, আরে শুধু আমি আছি। এবারে লাশটাকে নিয়ে আমি কি করব বিলাস বাবু? আরে তুই তো আমার সাথে থাকতে দিকে কেমন একটা কঠিন হয়ে গেছিস। এই কাকা বাবু এইমাত্র মারা গেল, এখনো রক্তটা গরম আছে। তুই হঠাৎ আমার দিকে এসে আমাকে জড়িয়ে ধরে বলবি যে এই আপনি কি করলেন, একটা ভালো মানুষকে আপনি মেরে ফেললেন। আপনি কি করলেন বিলাস বাবু? সঞ্জয় বাবুর মতো একটা ভালো মানুষকে আপনি এভাবে মেরে ফেললেন। অপরাজিতা, তুমি এখন যাও, বিলাস বাবুর মাথা ঠিক নেই। তুমি থামো তো, দিনের পর দিন আমরা কত সহ্য করব। মানছি আমরা বিলাস বর্মনের কাছে মানে নি, তাই বলে আমরা অন্ধ কিংবা বোবা সেজে প্রতিবন্ধী হয়ে সেজে বসে থাকবো? হ্যাঁ, এসব তুমি কি বলছো অপরাজিতা? আরে মন থেকে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি যে এত কিছু পাপ করছি তা কার জন্যে? শুধু তো তোমার জন্যে। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যে। আমি চাই তুমি যাতে সুখে থাকো, সচ্ছলে থাকো, তোমার বাবা যাতে শান্তিতে থাকে আর সুখে থাকে, আর তোমার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। ওপরওয়ালা না চাইলে মানুষ কোনোদিন সুখে থাকে না। ও এই কথা, ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। এবার আমি উপরওয়ালা, এবার আমি যা চাইছি তা হলো তুমি যাতে সুখী হও। তার জন্য এই সপু, আরে বল, সেদিন আমি বললাম না? কি বললেন মানে? ওই যে বললাম রে যে আমি ওই তিস্তাকে ডিভোর্স দিয়ে আমি অপরাজিতাকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, বলেছেন বটে, রেজিস্ট্রি করে বিয়ে করবে, তোমাকে স্ত্রীর মর্যাদা দেবে। আর আমি এই বিয়ে যদি না করি? অমন কথা বলে না অপু, আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুমি আর আমি আর তুমি। আমি চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি তুমি ওই নদী পারে গেছো ফুলকির পাশে নাম লেখাতে, যেমন আজ সকালে গিয়েছিলে। আমি কই বললাম? আমি তো বলিনি, ওই সপু বলছে। এই সপু বল। হ্যাঁ, আজ সকালে আমি নিজে দেখেছি তুমি ওই নদী পাড়ে গিয়ে ফুলকির সাথে দেখা করেছো। ভুল দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাই, কারণ হয়তো তোমার মতন লোক কাউকে দেখে গুলিয়ে ফেলেছে। কিন্তু না, ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ওসব নিয়ে কিচ্ছু মনে করিনি। আমি স্বপ্নের কথা একদম বিশ্বাস করিনি। হ্যাঁ, কিন্তু কি করব বলো? আরে ওই যে প্রাণের ভয় তো বড় ভয়, আবার ওর কথা তো অবিশ্বাসও করতে পারছি না। আপনি কি ড্রিঙ্ক করবেন? আমি আপনার জন্য ওই ঘর থেকে ড্রিঙ্ক নিয়ে আসবো। পালিয়ে যেতে চাইছো? হ্যাঁ, পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? আরে যাও। হ্যাঁ, তুমি ওই ঘরে বসো, আমি স্বপনের সঙ্গে কয়েকটা কথা বলে যাচ্ছি। যাও। তোমার আমার ভালোবাসা চিরদিন রয়ে যা।
কামনাতে এই শুভ রাতে আমি যে চাই শুধু চাই সবু আরে অপুর আমাদের ছেড়ে চলে গেল রে। হ্যাঁ যাকে 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 যাক যাক। হ্যাঁ তুই এই তুষার বাবুকে এখন একটু খবর দে যে এখনই তাড়াতাড়ি আসতে হবে। ওকে। দুটো খোট মানে দুটো চা। এবার আমি 6 মারবো 6। তৃষ্ণা ও তৃষ্ণা। ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? হ্যাঁ আমি রাগের মাথায় দুটো খুন করে ফেলেছি তৃষ্ণা। হ্যাঁ হ্যাঁ ওই দেখো সঞ্জীব বাবু আর অপরাজিতা। হ্যাঁ দেখো এই পিস্তল দিয়ে না আমি ওই দুটোকে খুন করে ফেলেছি। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও তৃষ্ণা। সামান্য বেড়াল কুকুর মারতে মানুষের বুক কাঁপে আর তুমি দুটো জলজান্ত মানুষকে এইভাবে খুন করে ফেললে? রাগ ভুল করেছি তৃষ্ণা, মহা ভুল করেছি। আমার রাগ আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই তুমি তৃষ্ণা। প্রায়শ্চিত্ত না করতে চাইলেও পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। এখন বলো ওরা এমন কি দোষ করছিল যার জন্য তুমি ওদের খুন করে ফেললে? কে কাকে খুন করেছে? এই যে এই তুষারবাবু চলে এসেছেন, আসুন আসুন। এই দেখুন আমার বউ পাগল হয়ে গেছে। বিলাস, হ্যাঁ কি হয়েছে, কি ব্যাপারটা খুলে বলুন। হ্যাঁ বলছি এই কিছুক্ষণ আগে না ওই সঞ্জীব বাবু এই বাড়িতে এসেছিলেন। উনি খুব ভালো লোক। উনি এসেছিলেন ওই ফুলকির ব্যাপারে। তিস্তা আমার নামে ওই ফুলকির কেসে এফআইআর করেছে। এখন আইসি, কিন্তু কেন? আরে বলছি এবার থানা পুলিশ হলে এই কেস তো ওই ফুলকির সাথে আমারও নাম জড়াবে, তাতে ওদের বংশের বদনাম হবে। আর সেই জন্য ওই সঞ্জীব বাবু তিস্তাকে বললেন যে কেসটা তুলে নিতে। ব্যাস রেগে গিয়ে ওই সঞ্জীব বাবুকে গুলি করে ফেললো। তাই নাকি? শুধু তাই নয় তুষার বাবু, আমার কান্না পাচ্ছে। আমি এর প্রতিবাদ করতে গিয়েছিলাম বলে ও আমাকেও মারার জন্য গুলি চালিয়েছিল। কিন্তু আমার ওই সেক্রেটারি অপরাজিত না ওই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে, আর তখন আমার বদলে গুলি লাগে ওই অপরাজিতা। ওই দেখুন পিঠে গুলি লেগেছে। ওরে জানোয়ার, এবার ইচ্ছে করছে সত্যি সত্যি তোকে। জয় মাসিবানি, জয় মাসিবানি, জয় মাসিবানি। ভাগ্যিস গুলি ছিল না। দেখুন আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার নিজেরই কি বিশ্বাস করছি তুষার বাবু? দেখুন ওইখানে ছিল অপরাজিতা আর ওইখানে সঞ্জীব বাবু। ওখান থেকে গুলি চালিয়ে সঞ্জীব বাবুর বুকে লেগেছে। এরপর আমি ওখানে গিয়ে প্রতিবাদ করতে যাই, আর অপরাজিতা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এবং বাঁচানোর জন্য বিয়ে করে। তো অপরাজিতার পিঠে গুলি লেগেছে। এখন বুঝতে পারছি সেক্রেটারি হলে অপরাজিতা আমাকে কত ভালোবাসতো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিতা দেবী। বিশ্বাস করুন, এ খুন আমি করিনি। এ পুরো সাজানো ঘটনা, সাজানো নাটক। পিস্তলটা এখন আপনি ধরে আছেন, আমার সামনে আপনি বিলাসবাবুকে মারার জন্য গুলিও চালালেন, এরপরেও বলবেন খুন আপনি করেননি? না, আমি বলছি খুন আমি করিনি। এ সাজানো ঘটনা, নাটক। আপনার যা বলার ওই আদালতে গিয়ে বলবেন। চলুন। চিন্তা করো না তিস্তা, তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সপ্তাহে অন্তত একবার গিয়ে জেলে তোমার সাথে দেখা করে আসবো। এসো এসো। বিলাস বর্মন, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। প্রদীপের তেল শেষ হয়ে গেলে না, প্রদীপের শিখাটা একটু বেশি মাথা নাড়িয়ে দপ করে নেবে। তাই তোমারও তেল শেষ হয়ে গেছে। যতটুকু সলতে বাকি আছে জ্বলে না, কিছুক্ষণ পরে পুরো ছাই হয়ে যাবে। চলো না। আপনি জানতেন না যে পিস্তলে আর গুলি নেই? কেলানে এটা, আরে না জানলে আবার কেউ দেয় নাকি? কি একটা গুলি তো আমি আগেই বের করেছিলাম। হ্যাঁ কেমন খেললাম বল। আমি অনেক বড় বড় শুয়োরের বাচ্চা দেখেছি, কিন্তু এই আপনার মতো ইম্পর্টেন্ট শুয়োরের বাচ্চা দেখিনি। একটু পায়ের ধুলো দিন গুরু, একটু পায়ের ধুলো দিন, মাদুলি করে পড়বো। আরে ঠিক আছে
পায়ের ধুলো তো দেবো, এই তার আগে না ওই কালো টমকে করে লাশ দুটো সরানোর ব্যবস্থা কর। আর পায়ের ধুলো, আরে ও তো আমি সব সময় দিতে রাজি আছি। এই পায়ের তুমি নে 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 নে। ঈশ্বর, হে তুমি আমাকে কোন কঠিন পরীক্ষার মাঝখানে দাঁড় করালে। প্রথমে আমার বউমাকে দিলে, তারপর আমার ছেলেটাকে কেড়ে নিলে। এত তোমার খিদে, তোমার যদি এত খিদে তাহলে আমাকে খেলে না কেন? জমদূতকে পাঠাতে পারতে, আমি হাসতে হাসতে তার কাছে চলে যেতাম। তুমি শান্ত হও। কেমন করে শান্ত হব রে মা? চোখের জল চোখে শুকিয়ে গেলেও মন যে আমার মানছে না। আমি কত বড় পুরো কপাল নিয়ে জন্মেছি। আমার ছেলেটা চলে গেল, অথচ আমি বেঁচে রইলাম। আমার টাটকা তাজা ছেলেটা কেমন প্রাণী। বাবা চলে যায়নি ঠাকুমা, বাবা চলে যায়নি। বাবাকে কলুষিত সমাজ থেকে জোর করে পাঠানো হয়েছে। আর তাছাড়া তোমরা কাঁদছো কেন? কেন চোখের জল ফেলছো? আমার বাবা তো বীরের মতন মারা গেছে। বীরের আত্মীয় চোখের জল ফেলতে নেই। মোছো মোছো ফুলকি, চোখের জল মোছো। সিদ্ধার্থ, আমি গ্রামে আসার পর থেকে কোথা দিয়ে কেসব কি হয়ে গেল? সিদ্ধার্থ, তোমার জন্য কিছু হয়নি দিদিমণি। কাকা বাবু, না, তোমার জন্য হয়নি দিদিমণি, হয়েছে গ্রামের ভীতি কাপুরুষগুলোর জন্য। সেদিন যদি ওরা প্রতিবাদে ঝড় তুলতো তাহলে হয়তো কর্তা বাবুকে এভাবে চলে যেত। আর না, ওই জানোয়ারটা আমার প্রতি প্রতিশোধ নেবার জন্য একের পর এক আমার প্রিয়জনদের খুন করবে। না না, আমি তার কিছুতেই হতে দেব না, কিছুতেই না। পারতে তোমাকে হবে ফুলকি। এতদিন আমি তোমাকে বারণ করেছিলাম। আজ আমি তোমাকে বলছি ফুলকি, অস্ত্র লাগলে আমি দেবো। ওই জানোয়ারটাকে কুপিয়ে কাটো ফুলকি, কুপিয়ে কাটো। ঠিক কথাই বলেছে। যে শয়তানটা আমার ছেলেকে মেরেছে, তুই তাকে ছাড়বি না। তুই কথা দে, আমার ছেলের প্রত্যেকটি রক্তের ফোঁটার হিসাব তুই নিবি। আম্মা, তোমরা সবাই মিলে আমার স্বামীকে মারার প্ল্যান সাজাচ্ছ, তাই তো? বৌদি, তোমাদের সেই বদল করা সমাজের বদলা নিতে, ন্যায়ের পতাকা হাতে নিয়ে মূল্যবোধের স্লোগান দিতে আমি তোমাদের পাশে এসে আজ দাঁড়ালাম। কিন্তু বৌদি, আমরা যে শুনেছিলাম ওই ঘুষখোর পুলিশ অফিসার তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে ধরে নিয়ে গিয়েছিল থানায়। হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম, কিন্তু ফেরত নিয়ে আসার জন্য। তুষার বাবু, তোমার এক ছেলে তোমার কাছ ছেড়ে চলে গেছে মা, আরে কিন্তু এই খারাপ ছেলেটা আজ ভালো হয়ে তোমার কাছে ফিরে এসেছে। তুমি? হ্যাঁ, আমি যা তুমি জানো না। ছোটবেলা থেকে আমার গায়ে কেউ কোনোদিন হাত তুলেনি। আমি যা করেছি সবাই তা মেনে নিয়েছে। আমার সমস্ত অন্যায়কে সবাই সাপোর্ট করেছে। পাপ পুণ্যের পার্থক্যটা আমাকে কেউ কোনোদিনও বোঝায়নি। কেউ সামনে দাঁড়িয়ে শাসন করার অধিকার নিয়ে বলেনি, তুষার তুই যা করছিস সমস্ত ভুল করছিস। কিন্তু সেদিন বড়দের অধিকার বলতে তুমি আমায় একটা চড় মেরেছিলে। মাগো, যেদিন এই পোশাকটা প্রথম পরেছিলাম সেদিন যদি চড়টা আমায় মারতে, তাহলে তোমাদের তুষার পাল আজ ঘুষখোর পুলিশ অফিসার হয়ে যেখান সেখান হাত পাততো না। তুষার বাবু, সেদিন যাবার সময় বলেছিলাম না যে বলার সময় হলে বলবো, আজ সেই সময় এসেছে। ওই স্কাউন্ডালটার সামনে যদি বৌদিকে অ্যারেস্ট করার নাটকটা আমি না করতাম, তাহলে ও হয়তো যে কোনো উপায় বৌদিকে মেরে দিত, হয়তো আমাকেও ছাড়তো না। তাই সেদিন বৌদিকে অ্যারেস্ট করার নাটক করে থানায় নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু কাগজে কলমে কোনো কেস সাজাইনি। খুব ভালো করেছেন। তার কারণ এক গোলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি কেউ বলতো যে বৌদি খুনটা করেছে, তাহলে আমরা কেউ বিশ্বাস করতাম না। এতগুলো বছর পুলিশের চাকরি করছি, খুনটা কে করতে পারে আর কে পারে না সেটা বোঝার মতো যথেষ্ট ক্ষমতা আমার আছে। তাই তো যৌতুকগৃহে আগুন লাগানোর আগে ওই যৌতুকগৃহ থেকে এই লক্ষ্মী প্রতিমাকে বের করে এই মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য নিয়ে এলাম। সেই ভুল বুঝলেন তুষার বাবু, কিন্তু বড্ড দেরি করে বুঝলেন। আর আপনার এই দেরি করে বোঝার মাসুল আপনি নয়, দিচ্ছি আমরা। জানি, আর তার জন্যই বলছি
আমি ক্ষমার যোগ্য নই, আমার কোনো ক্ষমা হতে পারে না। আর তাই যা শাস্তি আমায় আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। বলুন বলুন আপনারা আমায় কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে আমার ছেলেকে। বল পারবি? ঠাকুমা, ফিরিয়ে দিতে হবে আমার নাতির স্বপ্নকে। বল পারবি? ঠাকুমা, ফিরিয়ে দিতে হবে ফুলকির সম্মানকে। বল পারবি? ঠাকুমা, আমি বলছি এর কোনোটাই তুই পারবি না। কেমন করে পারবি? কেমন করে পারবি? সে ক্ষমতাই তো তোর নেই। যা যাবার তা তো আমার গেল। আজ ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে ঠাকুরকে আমি বলবো, ওগো ঠাকুর, যে অবিচার তুমি আমার উপর করেছো, এই মর্ত থেকে তোমার পুজো উঠে যাবে। কেন করব পুজো? কিসের জন্য করব? অভাব, ব্যথা, দুঃখ, যন্ত্রণা ছাড়া তুমি তো আমাকে আর কিছুই দিতে পারোনি। আমরা যতই কাঁদি তুমি ততই হাসো। তাই পুত্রহারা মা আজ তোমাকে অভিশাপ দিচ্ছে। আমার মতো তোমার মুখের হাসি একদিন শুকিয়ে যাবে। তোমার মুখের হাসিও শুকিয়ে যাবে। ঠাকুমা 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 ঠাকুমা! প্রশান্ত, তুই তাড়াতাড়ি ছুটে যা, গিয়ে ঠাকুমাকে সামলা। কাকাবাবু মারা যাবার পর ঠাকুমা কিরকম পাগলের মতো করছে, কখন কি যে করে বসে তার ঠিক নেই। আল্লাহ ভগবান, তুমি নিশ্চিন্তে থাকো দিদিমণি, ঠাকুমার কিছু হবে না। আমি ঠাকুমার পাশে পাশে থাকবো। তবে একটা কথা খেয়াল রেখো দিদিমণি, হয়তো ছোট মুখে বড় কথা শোনাবে, তবু আমি বলছি ওই বুড়ি মানুষটার চোখের জলে পিছল হয়ে যাবে বিলাস বর্মনের চলার পথ। আর যখন ও পিছল পথে একবার পা হুড়কে পড়বে, তখন আর উঠে দাঁড়াতে পারবে না গো, উঠে দাঁড়াতে পারবে না। ও হারামির মাজা ভেঙে গোজা হয়ে যাবে, গোজা হয়ে যাবে। বৌদি, আমার যার কিছুই করার নেই বৌদি। কি মনকে শক্ত করো বৌদি। হাজার হোক তোমার স্বামী, তাই বলতে বাধ্য হচ্ছি। তোমার এই সিঁথিতে দেওয়া চওড়া করে সিঁদুর, তোমার হাতে শোভিত আজ শাখা পলা, তোমার কপালে গোল লাল সিঁদুরের টিপ, এগুলোর যা আজ আমার কাছে কোনো মূল্য নেই বৌদি। ভাবছিস কেন রে ফুলকি? আগেকার দিনের নিয়ম ছিল যে স্বামী মারা গেলে স্ত্রী তার স্মৃতির সিঁদুর মুছে ফেলবে, হাতের শাখা ভেঙে ফেলবে। আমি না হয় সেই নিয়মটাকে পাল্টে দিলাম। এই দেখ না, এই মুহূর্ত থেকে আমি আমার স্মৃতির সিঁদুর মুছে ফেলবি। হ্যাঁ ফুলকি, তুই দেখে নিস, আজ আমি বিলাস বর্মনের পাশ থেকে সরে গেছি। এমন একটা দিন আসবে বিলাস বর্মনে মরে গেলে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার মতো লোক পাওয়া যাবে না। তাকে পড়াবার জন্য কোনো লোক তাকে ছবে না। তাকে যদি শ্মশানে ফেলে দেওয়া হয়, সে আলো শকুন উপোস করে থাকবে, তবু বিলাস বর্মনের মাংস কিছুতেই তারা খাবে না রে ভক্তি, কিছুতেই খাবে না। আমি চললাম। কোথায় যাচ্ছিস? ওই বিলাস বর্মনের শেষ নিঃশ্বাসটা ছিনিয়ে নিয়ে আসতে। ফুলকি, না বৌদি না, আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইন? কোন আইনের কথা বলছেন অফিসার? যখন ওই জানোয়ারটা আমার উপর পাশবিক অত্যাচার করেছিল, তখন আপনাদের আইন আধ্যাত্মিক গান গাইছিল। যখন ওই জানোয়ারটা সব কর্মচারী অধিকারী কাকাকে খুন করেছিল, তখন আপনাদের আইন হাসপাতালে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। যখন ওই জানোয়ারটা অপরাজিতার কাকাবাবুকে খুন করেছিল, তখন আপনাদের আইন প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। অফিসার, আপনাদের ওই আইনকে না ছোটবেলায় কেউ দুফোঁটা পোলিও ওষুধ খাওয়ায়নি, তাই আপনাদের আইন বড় হয়ে পোলিও রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে গেছে। অফিসার, পঙ্গু হয়ে গেছে। অফিসার, আপনাদের আইন যদি ঠিকঠাক কাজ করতো, তাহলে দেখা যেত না নন্দীগ্রামে গণহত্যা, তাহলে দেখা যেত না, শুনতে পাওয়া যেত না ওই নেতায়ের হাহাকার, তাহলে দিদি প্রিয়াঙ্কা দাসকে বাঁচাতে গিয়ে বারাসতের রাজীব দাসকে
অকালে প্রাণ দিতে হতো না। আপনাদের আইন রং দেখে কাজ করে অফিসার, রং দেখে বিচার করে। আর তাছাড়া কি বা করার ক্ষমতা আছে আপনার? আপনি বড় বড় বিলাস বর্মনকে অ্যারেস্ট করবেন, আদালত প্রমাণ চাইবে, বসবে তদন্ত কমিশন, দিনের পর দিন ধরে চলবে প্রমাণ জেরা করার চেষ্টা, সপ্তাহের পর সপ্তাহ ধরে চলবে জেরা করার আছিলাই আড্ডাবাজি, মাসের পর মাস ধরে চলবে চার্জশিট লেখার কাজ। তারপর জজ সাহেবের এজলাসে শুরু হবে বিচার, তারপর গায়ে পরে রহিয়ারা চালাবে সহল জব, আর আমাদের মতো সাংবাদিকরা সেই সহল জবকে রসালো খবর বানিয়ে খবর ছাপাবে। ব্যাস ঘড়ির কাটা ঠিক 5টার ঘরে পৌঁছালেই জজ সাহেব পরের তারিখ দেবে। এভাবে খালি তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ দিতে দিতে কেটে যাবে বছরের পর বছর। ব্যাস একদিন কেস ডিসমিস হয়ে যাবে, আপনি ভুলে যাবেন ইতিহাস, পাবলিক ভুলে যাবে খবর। কিন্তু ফুলকি কি মুছতে পারবে ওর কপালে লেপটে যাওয়া কলঙ্কের কালিটা? ঠাকুমা কি ফিরে পাবে তার ছেলেকে? সিদ্ধার্থ, আমি কি ফিরে পাবো আমার বাবাকে? ও একটা লোককে প্ল্যান মাফিক ডেকে নিয়ে গিয়ে পরিচিত ভাবে গুলি করে খুন করা হয়েছে, খুন। আর আমি কি ফিরে পাবো আমার সীতাকে? নারন্দা, যে সদা সর্বদা আমার পাশে থেকে সহায়তা করতো, কষ্ট করে জীবন কাটানোর সাহায্য করতো। না না নারান্দা, না, আমরা কেউই কারো হারিয়ে যাওয়া যন্ত্রণাকে আজ আর ভুলতে পারবো না নারান্দা। ওই জানোয়ার তার কালকেউটের বিষের ছবলে আমাদের জীবনে একের পর এক নেমে এসেছে আজ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। তুমি ঠিক কোথায় বলেছো ধরিত্রী, তুমি ঠিক কোথায় বলেছো। এই যে স্যার, আমি এসে গেছি, কোন বর্ডারে ডিউটি করতে যেতে হবে। তবে স্যার, আমার টুপি আর পিস্তলটা না সরকার কেড়ে নিয়েছে। যদি আপনি একটু সুপারিশ করেন তাহলে টুপি আর পিস্তলটা আমি আবার ফেরত পাবো। নারন্দা, তারপর এই ধরিত্রীকে যা ধ্বংস করতে চাই, সেই সব বহিরাগত সাম্যবাদী স্বার্থান্বেষী শয়তানগুলোর বুকে আমি চালাবো স্বাধীনতার গুলি। নারন্দা, এই যে সাংবাদিক, তুমি তোমার খবরের কাগজে লিখবে, ওরা ঘুমিয়ে থাকা মানুষের দল, ছাড় দীর্ঘশ্বাস, আর কতদিন থাকবি ঘুমিয়ে, কেটে গেছে 12 মাস, আর কতদিন সহ্য করবি ওদের অত্যাচার, আর কতদিন মুক্তি বুঝে মানবি ভ্রষ্টাচার। সাংবাদিক, এবার তোমার খবরের কাগজ পৌঁছে দাও এই জনগণের কাছে। আর জনগণ, তুমি এবার বলে ওঠো, তোমার খবরে পেয়েছি রানারে, পেয়েছি মনে বল, তাই তো করছি লড়বো বলে বিদ্রোহীদের দল। এবার জনগণের সুরক্ষার জন্য এই প্রশাসন তুমি তৈরি তো? স্যালুট মারছি তোদের, আমি স্যালুট মারছি ভাই। স্বাধীন এবার আমিও হব, বলার কিছু নাই। ধরিত্রী মা, আজ প্রশাসন তোমার পাশে, জনগণ তোমার পাশে, সাংবাদিক তোমার কাছে। তুমি সাজবে না রণক্ষেত্রের পোশাকে, দেবে না সৈন্যদেরকে আদেশ, চালাবে না তলোয়ার। অন্ধকারের বুক চিরে আজ দেখাবো দিনের আলো, মুছে যাক আজ আছে যত সব আবর্জনার কালো। পায়ের নিচে কাঁপবে মাটি, কুচকে উঠবে ভুলো, স্বাধীনতার সত্তাটাকে মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু, আগুন লাগানো শুরু, আগুন লাগানো শুরু, বাঁচার লড়াই শুরু, দুর্গমগুরু কান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগুরু কান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। দিনের ঝকঝকে আলোকে বিদায় জানিয়ে জেগে উঠেছে রাত, আর আমার কামনা সব ভ্রমণী শিরা উপশিরাতে কামনা রক্ত বাসনার স্রোত হয়ে শুধু বয়েই চলেছে, বয়েই চলেছে।
কিন্তু এখনই ওই ছোড়াটা ওই কচি মালটাকে নিয়ে চলে আসবে। তার আগে আমি বিদেশি মাল নিয়ে এসে গেছি বস। হ্যাঁ সপু তুই? হ্যাঁ বস। প্রেমের সঙ্গে মাল না হলে কি আর প্রেম জমে? হ্যাঁ সেই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে রে সপু, বুঝলি সপু? আমি আমি আমার ওই সতী সাদী বোট, আমার পথের কাঁটাগুলোকে না একটা একটা করে সব সরিয়ে দিয়েছি রে। আমার ওই সতী সাবিত্রী বউটাকে জেলের অন্ধকার কুঠুরিতে পাঠিয়ে দিয়েছি। তাই তো আমার মনের ভেতরটা না 100 বিনা ঝংকারের মতো শুধু বেজেই চলেছে রিম ঝিম 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 রিম ঝিম 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 রিম ঝিম ঝিম করে বেজেই চলেছে। আমি বুঝে গেছি বস। আরে তাহলে আর দেরি করিস না। হ্যাঁ এ ঢাল এই মদে গ্লাসে মদ ঢাল। এই মনের রিমঝিমের সাথে না ওই শরীরটা একটু ঝিমঝিম করুক। আর কতদিন পর একটা আমি আনন্দের দিন দেখতে পেলাম বলতো। আচ্ছা এই আনন্দের দিনে এই তুই শুধু আমাকে কেন, তুই নিজেও খাবি না? তোর গ্লাস কই? না বস, আপনি যে আমার গুরুজন। আরে তার চেয়ে বড় কথা তুই তো আমার আপনজন। ঢাল না, তুই নিজেও খা। কিন্তু এখন ওই ছোড়াটা এলো না কেন বলতো? আমি এসে গেছি। বাবা আরে সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ভাই প্রশান্ত, আরে তুমি একা কেন? তোমার যে ঘোড়া বাদুর ইলিশকে আনার কথা ছিল, কোথার খেলা আমি করি না বাবা। তার মানে? আরে বাবা আগে তো সূচিপত্রটা করুন, তারপর তো ওই বইয়ের ভেতরের পাতায় লেখা উপন্যাসটা পড়বেন। আরে ভাই হেয়ালি না করে ঝেড়ে একটা আসো তো। বেশ, তাহলে কাজটি শুনুন। সেদিন তো বেশ বড় মুখ করে বলে গেলাম করিনা ওই নাগিনার মতো ককটেল মালটাকে এখানে নিয়ে আসবো। যে এই মালটাকে আপনার এখানে আসতে বলে আপনার নাম করে বলি, মালটা বেঁকে বসলো। বেঁকে বসলো কেন? আবার বলে নাকি আপনি খুব ডেঞ্জারাস, মেয়ে ছেলের উপর অত্যাচার করেন, এমনকি খুনও করে দেন। আরে আমি শুধু খুন করতে যাব কেন রে? আমি তো খুন করি তাদের যারা আমার শত্রু হয় রে, শত্রু। শালি হারামজাদি খুব সতীপনা দেখাচ্ছে। এই ভদ্রভাবে কথা বলো। বলি গৃহস্থ বাড়ির মেয়ে, ভয় তো একটু পাবে। হ্যাঁ ঠিক কথাই তো বলেছে। আরে সপু, তুই এতদিন আমার সাথে মিশছিস, তাতে তুই ওই কাকে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? হ্যাঁ নে ভাই, তুই ওকে সরি বল। সরি। ঠিক আছে। আরে থ্যাংক ইউ প্রশান্ত। তা তোমার ওই বড়া ভাদরে ইলিশকে আসছে না কেন? হ্যাঁ কি নাম তার? মুন্নি। কি বললে? মুন্নি। আরেকবার বলো। মুন্নি মানে মুন মানে চাঁদ, আর তার সঙ্গে যোগ হয়েছে নয়ের দীর্ঘি মানে চাঁদনি। কি বল মুন্নি? আচ্ছা বসে ওরে আমার কখন মাগবো আমি আমার তো আজ তর্ক হয়েছে না। আরে ডাকো তোমার ওই মুন্নিকে ডাকো। আমি যে ওই চাঁদনির যে ওই জোসনা আমি গায়ে মাখতে চাই। আরে মাখবেন, আমি তো হলফ করে বলতে পারি। মুন্নি নিজেকে আপনার বুকে ছপে দেওয়ার জন্য এখনই হয়তো এসে বলবে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে মুন্নি को ताल गुलाबी हूँ सुना ताल लगा मैं जल्दी
কেন? আরে এই তো সবে তোর চমকানো শুরু। মানে গোটা ঘটনাটাই ফুলকি দিদিমণির সাজানো নাটক, আর আমি সেই নাটকের সূত্রধর হয়ে তোমার হাতে এই সূত্রটা ধরিয়ে দিয়ে গেলাম দিদিমণি। এবার তুমি তোমার সামনে দাঁড়িয়ে থাকা পাপের স্তম্ভটা দম্ভ অহংকার চূর্ণ করে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কি এবার দেখো কেমন ওই ভোরা ভাদরের ইলিশ এনেছি আমি, চলি। আরে বাঘ শিকার করতে এসেছিস বাঘের খাঁচাতে? আরে তোকে দেখে না আমার হাসি পাচ্ছে রে ফুলকি, হাসি। ভগবানপুর গ্রামে সবার সামনে তোর ইজ্জতে নিলাম করো সত্ত্বেও দেখছি তোর শিক্ষা হয়নি। আরে হয়নি রে সবু, হয়নি। তা নাহলে ওই ফুলকি নিজে একা আছে? হ্যাঁ, হেসে নে বিলাস বর্মন, হাসি পাচ্ছে। হেসে নে রে বিলাস বর্মন, হেসে নে। তোর জীবনের শেষ হাসিটা তুই হেসে নে, কারণ এরপর হাসি তো দূরের কথা, তুই কান্নার সময়টুকু পর্যন্ত পাবি না। বামন? আরে তুই বামন হয়ে চাঁদ ধরতে এসেছিস? না রে না, আমি বামন হয়ে চাঁদ ধরতে আসিনি, বরং সূর্যের প্রচন্ড তেজ নিয়ে সূর্য হয়ে তোর মতো চাঁদটাকে ঝলসাতে এসেছি। তার আগে না আমি তোকে ওই লাশ কাটা করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেবো রে, হারাও যাবি। জানিস বিলাস বর্মন, কথায় আছে কপাল যখন খারাপ হয় তখন চামচিকেতেও লাঠি মারে। এই যে তুই, হ্যাঁ বের কর, হ্যাঁ দেখ দেখ, পিস্তলটা বের করলি, গুলি চালালি, কিন্তু পিস্তলে কোনো গুলি নেই। এ কি করে সম্ভব? আমার পিস্তল থেকে গুলি কে বার করলো রে সবু? আমি। সবু তুই? হ্যাঁ আমি। এতদিন আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলো, আপনাকে চিনতে আমার বাকি নেই। যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের বিয়ে করা বউকেও ফাঁসিয়ে দিতে পারে, সে যখন তখন আমার মতো কর্মচারীকেও ফাঁসিয়ে দিতে পারে। হে সবু তুই? হ্যাঁ আমি। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এই ফুলকি দিদিমণির দলে নাম লেখালাম। আমি চলি ফুলকি দিদিমণি, হ্যাঁ ভাই, থানায় যাচ্ছি সারেন্ডার করতে। পারলেও তুমি আমায় ক্ষমা করে দিও। দেখ বিলাস বর্মন, তোর চতুর্দিকে ভালো করে তাকিয়ে দেখ, তোর পাশে দাঁড়াবার মতো এখন তোর কাছে কেউ নেই, কেউ নেই। আরে পিস্তলে গুলি নেই তো কি হয়েছে? আমার শরীরে শক্তি তো এখনো কমে যায়নি। আমি এই হাত দিয়ে তোর গলা টিপে মেরে দেব। বিলাস বর্মন, তার আগে পাটাকে কাজে লাগিয়ে তোকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো রে বিলাস বর্মন। বল বল, তুই কেন তুই আমার জীবন থেকে আমার বাবাকে কেড়ে নিলি? আমার ভালোবাসাকে তুই ষড়যন্ত্রে হাঁড়ি কাটে বলে দিলি, আমার জীবনটা নিয়ে তুই ছিনিমিনি খেলি। বিলাস বর্মন, বল বল কেন তুই বল, তুই আমার ভালোবাসাকে শেষ করেছিলি। আজ তোকে এমন মারবো, ওই যমরাজের লেখা নামটার আগে তোর আমি চন্দ্রবিন্দু চাঁদ বসে দেবো। দে দে, তুই তিস্তাবতীর মুখের হাতে ফিরিয়ে দে, এই গ্রামের মানুষের মুখে হাতে ফিরিয়ে দে। ফিরিয়ে দে আমার কাকা বাবুর জীবন, ফিরিয়ে দে বলছি, ফিরিয়ে দে গ্রামের লোকের মুখে হাসি। তাকে আমি ফিরে পাবো আমার সীতাকে, যে আমাকে সদা সর্বদাই কষ্ট করে সংসারে প্রেরণা জড়াতো। তুমি কেন কাঁদছো? আজ তো তোমার কান্নার সময় নয়, আজ কান্নার সময় বিলাস বর্মনের। ও কি করেছে? ও কি আমার মতো সীতাকে হারিয়েছি নাকি? আজ ওর মনুষ্যত্বটাকেই হারিয়ে ফেলেছে। বৌদি তুমি এখানে? হ্যাঁ ফুলকি, ফুলকি, এতদিন আমি তোমাকে নিষেধ করেছিলাম, আজ আমি বলছি ওই বৌদির হাতের অস্ত্রটা নিয়ে যে তোমার জীবনের ছন্দ। তুই কি ভুলে যাচ্ছিস দেবী দশভূজার হাতে অসুর নিধন যজ্ঞে দেবতার অস্ত্র তুলে দিয়েছিল, তাই স্বামী নিধন যজ্ঞে আজ আমি তোকে এই অস্ত্র তুলে দিলাম, এই দিয়ে তুই স্বামী নিধন শুরু করবো অসুর নিধন যজ্ঞ। যে জানোয়ারটার হাত দিয়ে পাপের কাজগুলো করেছে, একটা একটা করে ওর হাত দিয়ে জীবন থেকে
চিরতরে নিভিয়ে দিয়েছি। সারা জীবন ঘুষ খেয়ে অনেক অন্যায় কাজ করেছি, কিন্তু আজ ঘুষ না খেয়ে একটা অন্যায় কাজ করব। সিদ্ধার্থ, তুমি ফুলকিকে নিয়েছো, যাও। আরে যাও যাও। না 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 কিশোর, তুমি ফুলকিকে গ্রেফতার করবে। হ্যাঁ রে হ্যাঁ, নেতাজি সুভাষ বসু যখন জেলে কেটেছিল তার মায়ের বুকটা গর্বে লাফিয়ে উঠেছিল। ক্ষুদিরাম বসুর যখন ফাঁসি হয়েছিল তার মা আনন্দে নেচে উঠেছিল। তাই তোর ফাঁসি হবে শুনে, তোর জেল হবে শুনে আমি আনন্দ পাচ্ছি, আনন্দ। হ্যাঁ রে মা, তোর জন্য খাবার নিয়ে আমি রোজ জেলে দেখা করতে যাবো। ঠাকুমা, আমরা এসে গেছি। সিঁদুর পরিয়ে দে, সিঁদুর পরিয়ে দে, ফুলকির মাথায় সিঁদুর পরিয়ে দে। এই নে সিদ্ধার্থ। কি গো, মা মাসি বৌদিরা, তোমরা চুপচাপ বসে আছে যে, তোমরা শাক বাজাও। আজ আমার বোনের বিয়ে। সব কিছু নিয়ে গেলে যা আনন্দে হাসি তাই যাবার বেলায় সেদিকাই গেলে তুমি ফেলে আমার বলা কিছু তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, বলা কিছু ছিল না। ধন্যবাদ। আমাদের যাত্রা অনুষ্ঠান এখানে শেষ হলো। শুভরাত্রি, ভালো থাকবে।